হাই এভরিওয়ান। সো আজকে ফিনল্যান্ডে স্পন্সরশিপ নিয়ে কথা বলবো। এর আগে তো আমি ওদের রেসিডেন্স পারমিট রেশিও প্লাস ওদের ডিপোর্টেশন নিয়ে কথা বলছিলাম। সো এখন যেহেতু আম, আপনার অনেকে অফার লেটার পেয়েছেন এবং ফাইল প্রসিড করা স্টার্ট করে দিয়েছেন, সো আমার মনে হয় যে স্পন্সরশিপ রিলেটেড এই বিষয়টা জেনে রাখা ভালো। এবং আজকে আমি আলোচনা করব যে ফিনল্যান্ডের স্পন্সরশিপ নিয়ে কিছু ভুল ধারণা নিয়ে। ভুল ধারণা বলতে আসলে দেখা যায় যে আপনি যখন অনলাইনে স্পন্সরশিপ নিয়ে ইনফরমেশন সার্চ করবেন তখন দেখবেন যে ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে আসলে মিসলিডিং ইনফরমেশন আছে। এটা বলতেছি এই জন্য কারণ আমি নিজে আসলে যখন প্রসিড করা স্টার্ট করি তখন এত বেশি আহ, মানে গরমিল ইনফরমেশন ছিল, আমি আসলে লাস্টে ফিনল্যান্ডের আশা আমি ছেড়ে দিয়েছিলাম। কারণ সব ইনফরমেশন গুলো এমন ছিল যে তাদের যে অ্যাভেলেবেল ইনফরমেশন ছিল সেই অনুযায়ী আসলে দেখা যাচ্ছিল আমি নিজে আসলে কোনোভাবেই স্পন্সরশিপ ডকুমেন্ট রেডি করতে পারি না, এরকম আর কি। বাট দ্যাট ডাজন্ট মিন ওই ভিডিও গুলো আমাকে হেল্প করে না, অবশ্যই হেল্প করছিল, কিন্তু দেখা গেছে যে এত বেশি কনফিউশন ক্রিয়েট করছিল যার জন্য আমি আসলে ফিনল্যান্ডের আশা ছেড়েই দিয়েছিলাম। তো লাস্ট মোমেন্টে মনে হলো একটা ট্রাই করে দেখি, হইলে হলো না হলে নাই। সো এখানে যে রং ইনফরমেশন গুলো আমি প্রোভাইড করব, এটা সোর্স আসলে দুইটা। নাম্বার ওয়ান হচ্ছে আমার নিজের এক্সপিরিয়েন্স, নাম্বার টু হচ্ছে যে আমি তো আসলে অনেক ফাইল প্রসেস করছি, সেগুলা প্রসিড করতে যেও হচ্ছে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেইগুলা। সো এই জিনিসগুলো অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার, কারণ আপনারা যখন স্পন্সরশিপ ডকুমেন্ট রেডি করবেন তখন এগুলা হচ্ছে আপনাদের অনেক কাজে দিবে হোপফুলি। সো প্রথমটা হচ্ছে অনেকে বলে যে স্পন্সর হচ্ছে আপনার ব্লাড রিলেটেড হইতে হবে, না হলে ডিসিশন পাইতে দেরি হয় বা হচ্ছে ডিসিশন দেয় না, এরকম যেটা টোটালি আসলে ভুল ধারণা। কারণ আম, আপনি মিগ্রির ওয়েবসাইটে দেখবেন যে কোথাও বলা নাই যে স্পন্সর আপনার ব্লাড রিলেটেড হইতে হবে কিনা। তাদের স্পন্সরশিপের ক্রাইটেরিয়া হচ্ছে যে কেউই আপনার স্পন্সর হইতে পারে, বাট দুইটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে টাকাটা মেইন অ্যাপ্লিকেন্ট যে তার অ্যাকাউন্টে থাকতে হবে এবং এমন ভাবে থাকতে হবে যেন তিনি ফিনল্যান্ডে যাওয়ার পরে টাকাটা ইউজ করতে পারেন। দুই নাম্বার হচ্ছে যে আপনার এই টাকার সোর্সটা যেন আসলে ভ্যালিড থাকে। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সো এখানে স্পন্সর আপনার ব্লাড রিলেটেড হইলো নাকি দূর সম্পর্কের কোনো আত্মীয় হইলো বা আপনার বন্ধু হইলো, ডাজেন্ট ম্যাটার। দুই নাম্বার যেটা সেটা হচ্ছে টাকা পয়সা ট্রানজাকশনের যে বিষয়টা সেটা নিয়ে এখানে আম, অনেকেই বলে থাকে যে আপনার লেটস সে আপনার স্পন্সর জব করেন, সেক্ষেত্রে তার অ্যাকাউন্টে জবের টাকা ছাড়া যদি অন্য কোনো টাকা ট্রানজাকশন হয় সেটা 1,000 2,000 5,000 হইলেও সেটার ক্লারিফিকেশন দিতে হবে। এটা খুব বড় একটা রং ইনফরমেশন, কারণ এরকম কোনো রুলস নাই। যেটা হয় যে obviously এটা একটা কমন বিষয় যে আপনার অ্যাকাউন্টে শুধুমাত্র আপনার স্যালারির টাকাই লেনদেন হবে এরকম না, অন্য টাকাও তো লেনদেন হইতে পারে, রাইট? ফর এক্সাম্পল আমি যখন আমার স্পন্সর রেডি করি, তো ওনার অ্যাকাউন্টে দেখা গেছে যে ওনার স্যালারি ছাড়াও অন্যান্য বড় ট্রানজাকশন ছিল, যে 1 লাখ 2 লাখ টাকার ট্রানজাকশন। ইভেন আমার স্পন্সর আই মিন আমার টাকাটা হচ্ছে আমার আব্বুর অ্যাকাউন্ট থেকে ওনার অ্যাকাউন্টে গেছিল, সেক্ষেত্রে একবারে প্রায় 3 লাখ টাকা ট্রান্সফার করা হয়েছিল। বাট এগুলা নিয়ে আসলে তারা কোনো কোশ্চেন করে নাই। ইউজুয়ালি যেটা হয়, যে ক্ষেত্রে আপনার ক্লারিফিকেশন দেওয়া লাগতে পারে, যে আপনি তো স্পন্সরের লাস্ট 6 মান্থস এর ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতেছেন, সেক্ষেত্রে তারা আসলে দেখে যে আহ, মানে ট্রানজাকশনের প্যাটার্নটা কেমন। যদি হঠাৎ করে তাদের কাছে আনইউজুয়াল কোনো কিছু মনে হয় তখন হয়তোবা তারা সেটার ক্লারিফিকেশন চাইতে পারে। ফর এক্সাম্পল আপনার স্পন্সরের অ্যাকাউন্টে হয়তো 10 লাখ 1 লাখ 2 লাখ টাকা ট্রান্সফার, এটা খুব কমন বেসিসে হয়ে থাকে, কিন্তু হঠাৎ করে যদি তারা দেখে যে বিগত 6 মাসে একটা ট্রানজাকশন আছে 10 লাখ 15 লাখ বা 20 লাখ টাকার, তখন অবভিয়াসলি এটা তাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এত টাকা মানে রেগুলার বেসিসে 1 লাখ 2 লাখ টাকার ট্রানজাকশন হচ্ছে, সেখানে 10-15 লাখ টাকার ট্রানজাকশন কেন হইলো। সো এটার জন্য তারা ক্লারিফিকেশন চাইতে পারে। বাট এটার বাইরে যদি ধরেন 2 লাখ 3 লাখ টাকার ট্রানজাকশন, এক্ষেত্রে তারা কোনো ক্লারিফিকেশন হোপফুলি চাইবে না। মানে এটা লজিক্যাল সেন্স বা আমার এক্সপিরিয়েন্স যেটা বলে আর কি। সো এরকম ট্রানজাকশন নিয়ে অরিড হওয়ার কিছু নাই। 3 নাম্বার হচ্ছে যে হাই স্যালারি ফর জব হোল্ডার। এটার মানে হচ্ছে অনেকে বলে থাকে যে জব হোল্ডার হইলে তার স্যালারি আসলে অনেক হইতে হবে, 1 লাখ টাকা 2 লাখ টাকা এরকম না হইলে হবে না। বাট এটাও আসলে ভুল ধারণা, কারণ আমি এরকম স্পন্সরশিপের কেসও হ্যান্ডেল করছি যেখানে স্পন্সর জব হোল্ডার বাট তার স্যালারি 20-30 হাজার টাকা। কারণ বাংলাদেশে আপনি দেখবেন যে এন্ট্রি লেভেলের বা ইভেন প্রাইমারি স্কুল বা হাই স্কুলের টিচার যারা, তাদের স্যালারি কিন্তু অনেক কম। বাট তারপরও এই স্যালারি দিয়েও হচ্ছে যে অনেকেই ডিসিশন পেয়েছে। এটার কারণ হচ্ছে যে আপনাকে
ভিসা অফিসারদের বোঝাইতে হবে যে তার সেলারি কম হইলেও সে আসলে ক্যাপাবল। কিভাবে বোঝাইতে পারেন? যে আপনি তার যদি কোনো সেভিংস থাকে সেটা সাবমিট করতে পারেন যে এই সেভিংস আছে যেটা তাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করবে বা আদার্স কোনো ইনকাম সোর্স লেটস সে তার যদি আদার্স হোম রেন্ট পেয়ে থাকে বা এনিথিং এলস আপনি সেগুলা সাপোর্টিভ ডকুমেন্ট হিসাবে দিবেন। কারণ সেলারি আপনার জব হোল্ডারের ক্ষেত্রে সেলারি ডাজন্ট ম্যাটার। যে ২ টা জিনিস আসলে আমার কাছে মনে হয় ম্যাটার করে যে উনি কতদিন ধরে জব করতেছেন প্লাস উনার সেভিংস এর কি অবস্থা। এই ২ টা জিনিস যদি ওকে থাকে তাইলে হচ্ছে যে আপনার সেলারি বেশি হইলো নাকি কম হইলো it doesn't matter। ৪ নাম্বার হচ্ছে ব্যাংক ম্যাচুরিটি। সেটা হলো যে অনেকেই বলে থাকে যে অ্যাপ্লিক্যান্ট যে হবে তার ব্যাংকের অ্যাকাউন্টে মানে যে অ্যাকাউন্টে লিভিং এর টাকা শো করে আই মিন যে অ্যাকাউন্টে লিভিং এর টাকা এমবাসিতে শো করবে এটার ৩ মাস বা ৬ মাসের ম্যাচুরিটি লাগবে। এটা টোটালি রং ইনফরমেশন। কারণ লেটস সে আপনি আগামী সপ্তাহে এমবাসি ফেস করতে যাবেন। আপনি এই সপ্তাহে নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে আপনার লিভিং এর টাকা রেখে ওই টাকার স্টেটমেন্টটাই আপনি এমবাসিতে সাবমিট করতে পারেন এন্ড দিস ইজ টোটালি ওকে। সো এখানে ব্যাংক ম্যাচুরিটির কোনো হিসাব নাই। ৫ নাম্বার যেটা সেটা হচ্ছে এফিডেভিট। এটা খুব মানে ফাউল একটা বিষয়। যদিও আমি নিজেও সাবমিট করছিলাম। কিন্তু পরে আমি যখন কেস হ্যান্ডেল করা শুরু করি তখন লিটারালি আমি এই এফিডেভিট এর ডকুমেন্টটা এভয়েড করি। কারণ এটা হচ্ছে অ্যাডিশনাল বার্ডেন এবং ঝামেলাপূর্ণ একটা ডকুমেন্ট। মানে ওইখানে দুনিয়ার আউফাউ কথাবার্তা লেখা থাকে। সো টোটালি এটা এভয়েড করেন। আমি যেটা করি আমি নরমাল হচ্ছে যে একটা ওয়ার্ড ফাইল রেডি করি যেখানে ৭-৮ লাইনের মধ্যে লেখা থাকে যে স্পন্সরের সাথে অ্যাপ্লিক্যান্টের কি সম্পর্ক, উনি স্পন্সর কি করেন, আর উনি কত টাকা কবে সেন্ড করতেছেন এতটুকুই। এরপরে যে আরো এফিডেভিটে লেখা থাকে যে আমি অ্যাসিওর করতেছি আমার এই ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখানে এত টাকা আছে। সে ওইখানে যে কোনো ফাইন্যান্সিয়াল সমস্যায় পড়লে আমি তারে সাপোর্ট করব, আমি তারে ফেরত নিয়ে আসবো, হ্যান-ত্যান হাবি-জাবি ব্লা 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 এগুলার কোনো দরকার নাই। আপনি জাস্ট একটা ওয়ার্ড ফাইলে এই ৪-৫ লাইনে এই জিনিসটা লিখে আপনি সাবমিট করে দিলেই টোটালি ফাইন। এরপরে বিন সার্টিফিকেট যারা আসলে বিজনেস আ আ আ বিজনেসম্যানকে স্পন্সরশিপ দেখাতে চান। তো গ্রুপে আমি দেখছিলাম যে বলা আছে যে বিন সার্টিফিকেট না হইলে বিজনেসম্যান যদি স্পন্সরশিপ দেখান সেক্ষেত্রে ভিসা রিজেকশন হবে 100%। বাট এটাও আসলে রং ইনফরমেশন। কারণ আমি অনেক এই বিজনেসম্যান কেস হ্যান্ডেল করছি যেখানে আসলে বিন সার্টিফিকেট সাবমিট করা হয় নাই। শুধুমাত্র ট্যাক্স সার্টিফিকেট সাবমিট করা হইছে যেটার জন্য আসলে আ মানে ডিসিশনে কোনো ইমপ্যাক্ট ফেলে নাই। সো আপনারা চাইলে বিন সার্টিফিকেট এভয়েড করতে পারেন। বাট থাকলে দিতে পারেন। আর এরপরে হচ্ছে ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট। এটাও আসলে দরকার হয় না। জাস্ট ট্যাক্স সার্টিফিকেট হইলেই হয়। এইজন্য ট্যাক্স রিটার্নের জন্য দৌড়াদৌড়ি করে আবার মানে ওটার জন্য অ্যাডিশনাল হ্যাসেল আ আ ফেস করার কোনো দরকার নাই। ইভেন আপনি চাইলে ট্যাক্স সার্টিফিকেটও এভয়েড করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, দেখবেন যে ধরেন আপনি যদি কোনো জব হোল্ডার হয়, এক্ষেত্রে উনার সেলারি স্টেটমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট যখন নিবেন, তখন কিন্তু এখানে দেওয়া থাকে যে ট্যাক্সের জন্য কত টাকা কেটে নেওয়া হচ্ছে। সো এটা কিন্তু বাই ডিফল্ট ট্যাক্সের জন্য ডিডাক্টেড হয়ে যাচ্ছে। সো আপনার ট্যাক্স সার্টিফিকেট সাবমিট না করলেও আ সাবমিট না করলেও হয়। সো আপনি চাইলে ট্যাক্স সার্টিফিকেট এভয়েড করতে পারেন যদি সেরকম হয়ে থাকে যে আপনার স্পন্সরের সেলারি স্টেটমেন্ট এবং ব্যাংক স্টেটমেন্টে এই জিনিসটা মেনশন করা আছে। লেটস সে আমার ক্ষেত্রে কিন্তু এরকম ছিল। আমি কিন্তু ট্যাক্স সার্টিফিকেট সাবমিট করি নাই, ইভেন ট্যাক্স রিটার্নও সাবমিট করি নাই। শুধুমাত্র সেলারি সার্টিফিকেট সাবমিট করছিলাম। এটা ওকে ছিল এবং লাকিলি আমি আমার ডিসিশন উইদিন 1 উইকের মধ্যে পেয়ে গেছিলাম। সো এই ছিল মোটামুটি ফিনল্যান্ডের স্পন্সরশিপ নিয়ে যে কিছু ভুল ধারণা, কমন ভুল ধারণা সেটা নিয়ে। এটা ছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে স্পন্সরশিপ নিয়ে, আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।